হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 15-র ম্যাথের সেকশনটা এই ভিডিওতে কভার করব। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 3-এর দাগের কোশ্চেন। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত হবে? তো দেখো, এখানে একটা ট্রেন, এটা এটা হচ্ছে 100 মিটার, অপর একটা ট্রেন, এটা 100 মিটার। তো একে অপরের দিকে যাচ্ছে। তো আমাদের সূত্রটা কি? ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। এবারে অতিক্রান্ত দূরত্ব কি হবে? দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল হবে, ঠিক আছে? তো এখানে ডিস্টেন্স আসছে হচ্ছে 200, আর স্পিড আমাদের বের করতে হবে, আর টাইম বলে দেবো আছে কত? 8 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এস ইকুয়ালস টু এখানে 200/8, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড আসলো। তো এটাকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে হলে আমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 40, 5 8টা 40, তাহলে 5 18 কত হবে? 5 18 90 কিমি পার আওয়ার। তাহলে এই যে স্পিডটা পেলাম সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। এবারে বলে দেবো আছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটির দ্বিগুণ স্পিড হয়। তাহলে আমাদের স্পিডের অনুপাত কত আসছে? দ্বিতীয় ট্রেন যদি 1 অনুপাত হয়, প্রথম ট্রেনটি হবে 2 অনুপাত। তাহলে টোটাল যে রিলেটিভ স্পিড সেটার অনুপাত হচ্ছে 3। তাহলে 3 সমতুল্য, এখানে আমরা রিলেটিভ স্পিড পেয়েছি 90 কিমি পার আওয়ার। তো এটা সমতুল্য করে দিলাম। আর আমাদের বের করতে বলেছে প্রথম ট্রেনটির গতিবেগ। তাহলে 2 অনুপাত সমতুল্য কত হবে? তাহলে 90/3 ইন্টু 2। তাহলে এখান থেকে কাটাকুটি করলে 30 ইন্টু 2 মানে 60 কিমি পার আওয়ার হচ্ছে প্রথম ট্রেনটির গতিবেগ। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 5-এর দাগের কোশ্চেন। একটি ঘনকাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 48 বর্গ মিটার। ঘরটির ভেতরের সর্ববৃহৎ যে মাপের দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য কত? তো দেখো, এখানে আমি এই ঘনকাকার একটা ঘর আঁকছি। তো এখানে এখানে এই ঘরের মধ্যে সবথেকে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে কর্ণ বরাবর, ঠিক আছে? এই কর্ণ বরাবর। তো এর দৈর্ঘ্য কি আসবে? কর্ণর দৈর্ঘ্য আসবে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু, ঠিক আছে? তাহলে এখানে বলে দিয়েছে মেঝের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 48। তাহলে ঘনকের যদি আমি প্রতিটা বাহু এ ধরি, বাহু হচ্ছে এ, তাহলে আমাদের এ স্কোয়ার বলে দেওয়া আছে কত? 48। তাহলে এ কত হচ্ছে? √48। তো 48কে যদি ভাঙো, 6 8 48, ঠিক আছে? তাহলে এটা 3 করে দাও, এখান থেকে 2 যদি এখানে গুণ করে দাও তাহলে 16 আসলো। তাহলে 4√3 আসবে, ঠিক আছে? তাহলে এবার আমরা এ পেয়ে গেলাম 4√3। তো এখানে যদি আমি মানটা বসিয়ে দিই, √3 ইন্টু 4√3, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য কত আসবে? 4 ইন্টু 3 মানে 12 আসছে। তাহলে তাহলে এই লাঠিটার দৈর্ঘ্য কত হবে? 12 মিটার। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 7-এর দাগের কোশ্চেন। ত্রিভুজ এবিসি এর এবি, বিসি এবং সিএ বাহুকে যথাক্রমে ই, এফ ও জি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এ বিই ইকুয়ালস টু এ সি এফ ইকুয়ালস টু 130 ডিগ্রি হলে সি এ বি এর মান কত হবে? তো দেখো, এখানে এ বি সি, এটা একটা ত্রিভুজ আমি আঁকলাম, এ বি সি, এই ত্রিভুজটা আঁকলাম। তো এ বি বাহুর বর্ধিত করলে আমাদের এটা আসলো। বিসি কে বর্ধিত করে, মানে এখানে এটা হচ্ছে ই বিন্দু অব্দি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বিসি কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, আর এসি কে জি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সি বিই সিবিই এটা বলে দেওয়া আছে 130 ডিগ্রি, আর এসিএফ এসিএফ এটাও বলে দেওয়া আছে 130 ডিগ্রি। তাহলে আমরা জানি একটা একটা যদি সরলরেখা টানি, তার কোণ কত আসে? 180 ডিগ্রি। তাহলে এই যে সরলরেখা, তো এই সরলরেখার এই কোণটা তাহলে 180 মাইনাস 130 ডিগ্রি, তাহলে এখানে 50 ডিগ্রি আসবে। এটার ক্ষেত্রেও সেই সেম আসবে, 50 ডিগ্রি আসবে। তাহলে আমরা এই কোণটা খুব সহজেই বের করতে পারবো, কারণ আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের মান যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এ কোণ এ কোণটা আমাদের বের করতে হবে, বি কোণের মান 50 ডিগ্রি, সি কোণের মানও 50 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এ কোণ কত পাচ্ছি?
180 ডিগ্রি মাইনাস 100, তা 100 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি হচ্ছে এ কোণ। তাহলে CAB এর মান হচ্ছে কত? 80 ডিগ্রি। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 9 দাগের কোশ্চেন, এক ব্যক্তি 12% হারে 2,40,000 টাকা ঋণ নিয়ে একটি বাড়ি তৈরি করেন। 2 বছর পর মাসিক 4,800 টাকায় ভাড়াটে বসান। ভাড়ার টাকা জমিয়ে কত বছরে তিনি সুদ সহ সমস্ত ঋণ শোধ করতে পারবেন? তাহলে আমি যদি ধরি এক্স বছরে তিনি সুদ সহ সমস্ত ঋণ শোধ করেন, সুদ সহ, ঠিক আছে, সমস্ত ঋণ শোধ করেন। তাহলে আমরা কি বলতে পারি? আসল প্লাস এক্স বছরের সুদ যে টাকা হবে তার সঙ্গে আমি বলতে পারি যে x-2, মানে 2 বছর পরে ভাড়াটিয়ে বসাচ্ছে, তো এটাকে মাসে কনভার্ট করতে হলে, এটা বছর, x-2 বছর, এটাকে মাসে কনভার্ট করতে হলে 12 দিয়ে গুণ করলাম, ইন্টু 4,800। এবারে এখানে আসল হচ্ছে 2,40,000 প্লাস এখানে সুদ আসবে হচ্ছে 2,40,000 ইন্টু 12 ইন্টু এক্স বাই 100, আর এখানে আসবে হচ্ছে x-2 ইন্টু 12 ইন্টু 4,880। তাহলে দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য এখান থেকে কেটে গেল, এখান থেকে একটা শূন্য, আর এখান থেকে আরেকটা শূন্য কেটে গেল। এবার 12 দিয়ে যদি কাটো, এখানে 12 কেটে গেল, এখানে 12 কেটে গেল, এখানে 12 কাটলে এখানে আসছে 2,000, ঠিক আছে। তাহলে এখানে 2,000 প্লাস 240x, আর এখান থেকে আসছে তোমার x-2, 488, এবারে 4 দিয়ে কাটলে এখানে আসবে 122, আর এটা 4 দিয়ে কাটলে 500, আর এটা 4 দিয়ে কাটলে 60, আবার 2 দিয়ে যাবে, তাহলে 250, এখানে আসবে হচ্ছে 30, আর 2 দিয়ে এটা কাটলে কত আসবে? 61 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে 61x মাইনাস, এটাকে লিখছি 61x মাইনাস এটা 122 ইকুয়ালস টু এখানে 250 প্লাস 30x, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে 31x, আর এটা যদি এদিকে চলে যায় তাহলে 372। তাহলে x ইকুয়ালস টু কত আসছে? 31 একে 31, আর পড়ে থাকছে 62, তাহলে 31 দুগুণ 62, ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু 12 বছর। এ দাগের অপশন সঠিক। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে। যদি আম 2,280 টাকায় বিক্রি করে তার 5% ক্ষতি হয়, তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিলেন? তো দেখো, এখান থেকে এটা বিক্রয় মূল্য ঠিকই, কিন্তু যে অরিজিনাল যে কস্ট প্রাইস সেখান থেকে যদি 5% বিয়োগ করে দেওয়া হয় তাহলে আমাদের আসছে 2,280 টাকা। তো আমি ধরে নিচ্ছি এক ঝুড়ি আমের দাম 100%, ঠিক আছে। তো তাহলে সিপি আমি ধরে নিলাম 100%, তো 100%-এর থেকে যদি আমি 5% বিয়োগ করে দিই তাহলে 95% আসছে। তাহলে 95% সমতুল্য আমাদের বলে দেওয়া আছে 2,280 টাকা, ঠিক আছে। তাহলে 100% মানে ক্রয় মূল্য আমি ধরেছি 100%, তো 100% সমতুল্য কত আসবে? 2,280 বাই 95 ইন্টু 100। তাহলে এখান থেকে 5 দিয়ে কাটলে এটা 19, 5 দিয়ে কাটলে এটা 20, তাহলে 19 একে 19, আর 19 দুগুণ 38, 0, তাহলে 120, আর এখানে 20, তাহলে এখানে আসছে 2,400 টাকায় এক ঝুড়ি আম সে ক্রয় করেছিল। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে tan থিটা ইকুয়ালস টু 1, তাহলে আমাদের এইটার মান বের করতে হবে। তো তাহলে দেখো কি হবে, tan থিটা যদি 1 হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি tan থিটা ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমি তাই মানটা বসিয়ে দাও। তাহলে 8 সাইন থিটা মানে কি আমরা জানি, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, আর কস 45 ডিগ্রি মানেও সেই হচ্ছে 1/√2, তাহলে সেটাই আমি লিখছি ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2, আর এখানে আসবে হচ্ছে 1/√2 তার হোল কিউব মাইনাস 2 ইন্টু 1/√2 তার হোল কিউব প্লাস 7 ইন্টু 1/√2। তাহলে এখান থেকে আসছে 8/√2
প্লাস, আচ্ছা এখানে লসাগু করে দিচ্ছি আমি একেবারে, তাহলে নিচে আসছে √2 আর প্লাস 8 প্লাস 5, আর এখানে আসবে কি, আচ্ছা এখানে আসবে, এখানে আমি লসাগু করে দিচ্ছি, √2 তার হোল কিউব মানে কত আসবে, 2√2 আসবে, তাহলে এখান থেকে 2√2 নিচে লসাগু চলে আসলো, আর এখানে আসবে হচ্ছে 1, তারপরে -2 এটার ক্ষেত্রে, প্লাস এখানে 2 গুণ হবে তাহলে 14 চলে আসলো, তাহলে √2 আর √2 কেটে গেল, এখানে আসছে কি, ওপরে ওপরে আসবে হচ্ছে 13/1 ইন্টু, সরি 13 এটা যোগ করলে এখানে আসবে -1, আর এটা 13 আসলো, 13, আর এই 2টা উপরে চলে যাবে, তাহলে 13 কেটে গেল, এখানে আসবে কত, 2, অ্যান্সার এটা, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে এই তথ্য দেওয়া আছে, তথ্যের মাধ্যমে তথ্যের মধ্যমান নির্ণয় করুন, তাহলে আগে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব, তো ফার্স্ট 3, তারপরে 5, তারপরে 14, 18 আর 20, তাহলে মধ্যমা কি হয়, যে মাঝখানের যে মানটা হয় ছোট থেকে বড় আকারে সাজানোর পরে মাঝখানের যে মানটা সেটাই হচ্ছে মধ্যমা হয়, তাহলে এখানে মধ্যমা কত, মধ্যমা হচ্ছে 14, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে একটি ঘুড়ির সুতোর দৈর্ঘ্য 80 মিটার এবং সুতোটি ভূমি তলের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, ভূমি এবং ঘুড়িটির উচ্চতা কত, ভূমি থেকে ঘুড়িটির উচ্চতা কত, তাহলে ধরো এটা হচ্ছে ভূমি, তো এইটা হচ্ছে সুতো, মানে এখানে একজন ঘুড়ি ওড়াচ্ছে এখান থেকে, তো ভূমি থেকে যে সুতো তার কোণ করেছে হচ্ছে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে, তাহলে এই আমাদের ধরো এটা ঘুড়ি, এই হচ্ছে ঘুড়ি, ঠিক আছে, তাহলে এই উচ্চতাটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, এখানে উচ্চতাটা আমাদের বের করতে হবে, তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির সামনে যে বাহুটা সেটাকে আমরা এ ধরি, 60-এর যে সামনে বাহু সেটাকে আমরা a√3 ধরি, আর এটাকে 2a ধরি, ঠিক আছে, তাহলে আমাদের যে সুতোর দৈর্ঘ্য সেটা কত বলে দেওয়া আছে, 2a, এটা হচ্ছে সুতো, তো সুতোর দৈর্ঘ্য বলে দেওয়া আছে হচ্ছে 80 মিটার, তাহলে 2a = 80, তাহলে 2a = যদি 80 হয় তাহলে a = 40, ঠিক আছে, তাহলে আমাদের এইটা বের করতে হবে, মানে উচ্চতা বের করতে হবে ভূমি থেকে ঘুড়ির উচ্চতা, তাহলে 40√3 হবে এখানে অ্যান্সার, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে সুষম দশভুজের একটি বহিঃকোণ ও একটি অন্তঃকোণের পরিমাপের অনুপাত কত, তো এটার জন্য আমরা কি করব, দেখো আমরা জানি প্রতিটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ তার সূত্রটা কি, এটা হচ্ছে 360 ডিগ্রি বাই বাহু, তো বাহু এখানে কত বলে দেওয়া আছে, সুষম 10 দশভুজ, তাহলে এখানে 10টা বাহু হবে, তাহলে এখানে 36 ডিগ্রি হচ্ছে প্রতিটি বহিঃকোণ, তাহলে আমরা জানি অন্তঃকোণ কি করে বেরোবে, প্রতিটি অন্তঃকোণ, তো 180 ডিগ্রির থেকে যদি 36 ডিগ্রি মানে বহিঃকোণটা বিয়োগ করে দিই তাহলে অন্তঃকোণটা আমরা পেয়ে যাব, তাহলে এখানে আসবে হচ্ছে 144 ডিগ্রি, তাহলে বহিঃকোণ আর বহিঃকোণ আর অন্তঃকোণ এর অনুপাত আমাদের কত আসবে, 36:144, তাহলে 36 দিয়ে যদি এটা কেটে দিই 4×36 144, তাহলে 1:4 আসবে, তাহলে এর আগের অপশন এখানে সঠিক। নেক্সট 28 দাগের কোশ্চেন, তানিয়া 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ নির্ণয় করো, তাহলে এটার জন্য আমরা খুব সহজে বের করব, সেটা হচ্ছে দেখো বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদ, তাহলে 2 বছরের জন্য বলেছে মানে কি আমরা সাকসেসিভ করে নেব, 8% প্লাস 8% প্লাস 8 × 8/100, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 16%, প্লাস এটা হচ্ছে 0.64%, মানে হচ্ছে 16.64% আসবে, ঠিক আছে, তাহলে এইটা সমান বলে দেওয়া সমতুল্য কি আসবে, 16.64% সমতুল্য 83.2, ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে আসল, তো আসল মানে আমরা জানি 100%, তাহলে 83.2/16.64 মানে 64 ইন্টু 100, তাহলে এখান থেকে আসবে 832 × 10, আর ওপরে
এই পয়েন্টটা তুলে দিলে ওপরে 100 চলে আসলো, ঠিক আছে। আর আমি এখান থেকে 10 এখানে গুণ করে দিয়েছি বলে 832 লিখেছি। তাহলে 1664 লিখলাম। তো এটাকে 8 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 0 আর 8 64। এবার এটাকে যদি 8 দিয়ে কাটি তাহলে তাহলে হচ্ছে কত, 1 0 আর 4 8 32, তাহলে 104 আসলো। আবার যদি এটাকে 4 দিয়ে কাটি তাহলে 104, সরি এখানে 2 দিয়ে কাটো তাহলে সুবিধা হবে। তো 2 দিয়ে কাটলে 104 চলে আসলো, আর 2 দিয়ে এটাকে কাটলে 5 চলে আসলো, তাহলে 104, এখানে 104 কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি কি 5 × 100 মানে 500 টাকা হচ্ছে আসল। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 33 দাগের কোশ্চেনে বলছে একটি মনুমেন্ট রং করতে প্রথম ফুটে 30 টাকা এবং পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত 3 টাকা খরচ হয়। 20 ফুট উচ্চতার মনুমেন্ট রং করতে মোট কত টাকা খরচ হবে? তাহলে দেখো, মনুমেন্ট রং করতে প্রথম ফুটে হচ্ছে 30 টাকা, পরবর্তী ফুটে মানে 2 নম্বর ফুট, সেখানে হচ্ছে কত খরচ হচ্ছে, প্রতি ফুটে অতিরিক্ত 3 টাকা খরচ হচ্ছে, মানে এখানে 33, তারপরে 3 নম্বর ফুটে আবার আসবে হচ্ছে 36, এরকম করে চলতে থাকবে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের সমান্তর প্রগতিতে আসবে। তাহলে এখানে সাধারণ অন্তর, যেটা সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর 3, ঠিক আছে, 3 করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে 3 করে, তাহলে সাধারণ অন্তর 3 আসলো। তাহলে আমাদের সূত্রটা কি, TN, এখানে বলেছে 20 ফুট উচ্চতার মনুমেন্ট রং করতে মোট কত টাকা খরচ হবে। তাহলে মোট চেয়েছে মানে আমাদের সাম চেয়েছে, ঠিক আছে। তাহলে SN ইকুয়ালস টু আমরা কি জানি, এটা হচ্ছে N/2, 2A, মানে N বলতে এখানে যততম পর্যন্ত আমরা সাম বের করব, আর এ হচ্ছে প্রথম পথ। তাহলে A ইকুয়ালস টু আমরা কত জানি, প্রথম 30 টাকা খরচ হয়েছে, তাহলে A ইকুয়ালস টু 30, ঠিক আছে। আর প্লাস N-1 ইন্টু ডি মানে হচ্ছে সাধারণ অন্তর, তাহলে ডি আমরা পেয়েছি 3, ঠিক আছে, ডি। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, S20 মানে 20তম পথ পর্যন্ত আমরা সাম বের করবো। তাহলে 20/2, 2 × 30 প্লাস 20 - 1 মানে 19 ইন্টু 3, তাহলে এখান থেকে এটা 10 আসলো, 10, এটা আসবে 60 প্লাস এখানে 10টা গুণ করে দাও, তাহলে 190 ইন্টু 3, তাহলে 600 প্লাস এখান থেকে আসছে 300 প্লাস 270, তাহলে 0 7 আর এটা আসবে 11, ঠিক আছে। তাহলে 1170 টাকা, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 35 দাগের কোশ্চেনে বলছে যে আমাদের এইটা দেওয়া আছে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4, তাহলে আমাদের এইটার মান বের করতে হবে sec থিটা প্লাস কোসেক থিটা। তাহলে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, আমাদের সূত্র জানা আছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তো সেইটা আমরা যদি ইউজ করি তাহলে cos স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে cos স্কোয়ারের জায়গায় আমি কি লিখছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4, তাহলে এখান থেকে আসবে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4, তাহলে এখান থেকে কি আসলো 4 sin স্কোয়ার থিটা, 3টা যদি এদিকে নিয়ে আসে তাহলে 4 - 3 করলে 1 আসলো, তাহলে সাইন থিটা আসবে √1/4, তার মানে সাইন থিটা আসলো 1/2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সাইন থিটা, এবার থিটার মানটা আমরা বের করবো, তাহলে 1/2 মানে কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে থিটা ইকুয়ালস টু আসবে 30 ডিগ্রি, তাহলে এখানে মানটা বসিয়ে দাও সেক 30 ডিগ্রি আর প্লাস কোসেক 30 ডিগ্রি, তাহলে এখান থেকে কি আসলো, সেক 30 মানে আমরা জানি 2/√3 প্লাস প্লাস কোসেক 30 মানে কি 1/সাইন 30, তো 1/সাইন 30 মানে হচ্ছে 1/1/2, তাহলে যদি উল্টে যায় তাহলে আবার 2 চলে আসলো এখানে, তাহলে আসছে তাহলে আমাদের এইভাবে বের করতে বলেছে 2/√3 প্লাস 2, এটা কোথায় আছে, বি অপশানে আছে। নেক্সট, আচ্ছা আমি কিন্তু টানা এইভাবে করে যাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে আপনাদের নিজেদের মতো একবার ট্রাই করবেন, তারপরে উত্তরটা দেখবেন, ঠিক আছে। তো 38 দাগের কোশ্চেনে দেখো
লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তো এখানে এখানে বলেছে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, তো আমাদের আয়তন বলেছে, তো এখানে লম্ব বৃত্তাকার শঙ্কুর যে আয়তন তার সূত্র হচ্ছে 1/3 πr² h। তো শঙ্কুটা হচ্ছে এরকম, এখানে আর বলতে এই যে ভূমি, তো ভূমির যে বৃত্ত সেইটার ব্যাসার্ধকে বলা হয় হচ্ছে আর, আর এইটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তাহলে এবার আমাদের এই যে পার্টটা এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, তো এটাকে আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ এটা রেশিও যদি করি তখন কিন্তু কেটে যায়। তাহলে আমাদের মেন ডিপেন্ড করছে কার উপরে, এই আর আর এইচ এর উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ বলেছে কি, যে ব্যাসার্ধ স্থির রেখে, তাহলে বিফোর এটা আফটার, তাহলে ব্যাসার্ধ স্থির রাখছে মানে 1:1ই থাকবে, আর উচ্চতা দ্বিগুণ হবে। তাহলে উচ্চতা দ্বিগুণ হচ্ছে মানে এখানে উচ্চতা যা ছিল মানে আগে যা ছিল বিফোরে, পরে কি হচ্ছে আফটারে কি হবে, দ্বিগুণ হচ্ছে। তাহলে কি আসবে দেখো, আমাদের এই জায়গাটা এই পার্টের উপরে ডিপেন্ড করছে, মানে 1² মানে ব্যাসার্ধ তার স্কোয়ার ইন্টু 1:2, এখানে 1² ইন্টু 2, তাহলে কি আসবে 1:2 আসলো। তাহলে এইটা হচ্ছে আয়তন, আয়তনের অনুপাত। তাহলে কত বেড়েছে দেখো, আগে যা ছিল এটা আগের আয়তন, এটা হচ্ছে পরের আয়তন, তাহলে 2/1 ইন্টু 100 মানে 200% বেড়েছে। তাহলে বি দাগের অপশন এখানে। আচ্ছা, এখানে বৃদ্ধিটা বলেছে, তাহলে আমাদের এইভাবে করতে হবে, এখানে বৃদ্ধিটা বের করতে হবে জাস্ট। ঠিক আছে, তো এখান থেকে কত বেড়েছে, 1 ইউনিট বেড়েছে, তো আগে ছিল 1, তো বৃদ্ধি পেয়েছে কত, 1 ইউনিট ইন্টু 100, তাহলে হচ্ছে 100% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি কথা বলেছে। ঠিক আছে, তাহলে এখানে এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট 40 দাগের কোশ্চেনে বলছে আমাদের এইটার মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে 1/5 প্লাস, তো এইটাকে আমরা কীভাবে লিখছি দেখো, এটা হচ্ছে 99, 999, 99টা গুণ করে দাও, তাহলে এখানে 99 চলে আসলো, প্লাস এটা আসবে হচ্ছে 494/495 ইন্টু 99। তো যদি 99 দিয়ে এটাকে কাটি 495কে, তাহলে কত আসবে দেখো, 99-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কিন্তু এটা চলে আসে, তো 99 ইন্টু 5 মানে 450, আবার 5 নং 45, তাহলে 5 9 4, তাহলে কেটে যাচ্ছে 5 দিয়ে। তারপরে দেখো এবারে যদি আমরা এই 1/5 আছে এর সঙ্গে যদি এটা যোগ করে দিই, তাহলে নিচে লসাগু 5 আসলো, আর এখানে আসছে 494 প্লাস 1, আর এখান থেকে আমি এটা লিখছি যে এইটাকে 999টাকে লিখছি 1000 মাইনাস 1 ইন্টু 99। ঠিক আছে, তো এখানে আসছে হচ্ছে 495/5 প্লাস এখানে 99,000 প্লাস এই সরি মাইনাস 99 গুণ করে দিলাম। এবার এখান থেকে আসছে এটা 5 নং 45 মানে 9, আবার 5 নং 45 মানে এখানে 99 চলে আসলো, প্লাস 99,000 মাইনাস 99, তাহলে এটা কেটে গেল, আমাদের এখানে আসছে কত, 99,000। তাহলে এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 45 দাগের কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি মাইনাস এবিসি ইকুয়ালস টু 10 ডিগ্রি এবং এসিবি 50 ডিগ্রি হলে এবিসি এর মান কত? তাহলে এ বি সি, ঠিক আছে, তো এখান থেকে আমাদের বলে দেওয়া আছে এ সি বি 50 ডিগ্রি। তো আমরা কি জানি, আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এটা হচ্ছে 180 ডিগ্রি বলে দেওয়া মানে আমরা সূত্রে জানি। তাহলে এখান থেকে আমাদের সি কোণ বলে দেওয়া আছে, তাহলে এ প্লাস বি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি, সি কোণ যদি বিয়োগ করে দিই মানে সি কোণ হচ্ছে 50 ডিগ্রি, তো এখানে আসবে এ প্লাস বি কোণ ইকুয়ালস টু এখানে 130 ডিগ্রি, আর আমাদের এ কোণ আর বি কোণ বলে দেওয়া আছে মানে মাইনাস মানে ডিফারেন্স বলে দেওয়া 10 ডিগ্রি, তাহলে এ মাইনাস বি হচ্ছে 10 ডিগ্রি, তাহলে এখান থেকে বিয়োগ করলে 2 এ কোণ ইকুয়ালস টু 140 ডিগ্রি, তাহলে এ কোণ আসছে কত, 70 ডিগ্রি, আর আমাদের চেয়েছে বি কোণ, তাহলে যে কোনো এক জায়গায় বসালেই হয়ে যাবে। যদি আমি এই জায়গাটায় বসাই তাহলে এ মাইনাস বি কোণ হচ্ছে 10 ডিগ্রি, তাহলে বি কোণ কত আসবে 70 ডিগ্রি,
70 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হবে অ্যান্সার। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 46 কোশ্চেনে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হলে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অন্তর কত? তাহলে ফাদার, এটা সন, প্রেজেন্টে তাদের অন্তর বলে দেওয়া আছে 8:3, আর 10 বছর পরে অনুপাতটা আসবে কত? 2:1। তাহলে এদের মধ্যে 10 বছরের গ্যাপ আছে, 10 বছর পরে যেহেতু এই অনুপাতটা, তাহলে লড়াই কনসেপ্টের মাধ্যমে যদি করি 1 × 8 মাইনাস 3×2 = 6, তাহলে এখানে ডিফারেন্স কত আসলো? 2। 2 অনুপাত সমতুল্য 1 × 10, এখানে 10 বছর করে গ্যাপ আছে, তো 1 × 10 মানে এখানেও ডিফারেন্স বের হবে, আর 2 × 10 তাহলে 20 - 10 মানে এখানে 10 আসলো। তাহলে 2 অনুপাত সমতুল্য 10, তাহলে 1 অনুপাত সমতুল্য কত? 5। এবার আমাদের বেস যে অনুপাত সেটা হচ্ছে এই প্রথম যে অনুপাতটা, মানে প্রেজেন্টটা হচ্ছে আমাদের বেস অনুপাত। তাহলে এখানে ফাদার আর সন, এটা প্রেজেন্ট অনুপাত বলে দেওয়া আছে 8:3। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা চেয়েছে, তাহলে অনুপাত হিসাবে এখানে ডিফারেন্স কত? এর ডিফারেন্স হচ্ছে 5, তাহলে 5 সমতুল্য আসবে 25 বছর। তাহলে বি দাগের অপশন সঠিক। 50 কোশ্চেনে বলছে 12 সেমি ব্যাসযুক্ত নিরেট গোলক গলিয়ে 3:4:5 অনুপাতে ব্যাসার্ধের 3টি নিরেট গোলক তৈরি করা হলো, ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত ছিল? তাহলে এখানে দেখো 12 সেমি ব্যাসযুক্ত নিরেট গোলক, তাহলে 12 সেমি যদি এটা ব্যাস হয় মানে 2r, তো এটাকে আমরা যদি ব্যাসার্ধ করতে চাই তাহলে 12/2 আসবে, মানে এখানে 6 সেমি। এবারে বলেছে নিরেট গোলক গলিয়ে এই অনুপাতের ব্যাসার্ধ তৈরি করেছে, তাহলে আমরা এর আয়তনের সঙ্গে সমান করতে পারি। তাহলে গোলকের আয়তন কি? 4/3 পাই আর স্কোয়ার, এই r³ পাই r³। তাহলে এখানে এইটা ইকুয়ালস টু 4/3 পাই, তারপরে ব্র্যাকেটে আমি ওটা কমন নিয়ে নিলাম, আর এই যে তিনটে যে ছোট ছোট গোলক আছে সেইগুলোর আয়তন যোগ হবে, তাহলে r1³ প্লাস r2³ প্লাস r3³। ঠিক আছে, তাহলে এখানে r1:r2:r3 আমাদের বলে দেওয়া আছে কত? 3:4:5 অনুপাত এখানে দেওয়া আছে। তাহলে এখানে 4/3 আর পাই এটা কেটে দিলাম, তাহলে পড়ে আছে কি এদিকে আর এর স্কোয়ার মানে কত? এখানে 6 স্কোয়ার না কিউব, তাহলে এখানে 216 চলে আসলো। আর এখান থেকে আসছে এখানে আমি এটাকে 3x, 4x আর 5x এই হিসাবে লিখে নিলাম। তাহলে এখানে 3x তার কিউব প্লাস 4x তার কিউব প্লাস 5x তার কিউব, তাহলে এখান থেকে 216 x³ কমন চলে গেল, এখানে 27 প্লাস এটা 4-এর কিউব মানে এখানে আসবে 64 প্লাস 125, তাহলে এখান থেকে আসছে x³ ইকুয়ালস টু 216 বাই এটা যোগ করলে কত আসছে? এটার সঙ্গে এটা যোগ করলে, ফার্স্ট আমি এটার সাথে এটা যোগ করে নিই, তাহলে 9, 8, 1, তার সঙ্গে যদি 27 যোগ করি তাহলে এই 216ই চলে আসে, তাহলে পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়ালস টু এখানে 1 আসবে। তাহলে ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত হবে? তাহলে ক্ষুদ্রতম বলতে এইটা, তো এর ব্যাসার্ধ 3 × 1 মানে 3 হবে, তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 52 কোশ্চেনে বলছে এইটার আমাদের থিটার মানটা বের করতে হবে, তাই তো? তাহলে cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে যদি আমি লসাগু করে দিই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আসবে cos থিটা প্লাস সাইন থিটা cos থিটা প্লাস cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল, আর উপরে পড়ে আছে কি? মাইনাস cos থিটা, সরি এটা যোগ হলো cos থিটা যোগ হয়ে 2 cos থিটা বাই নিচে আসবে cos স্কোয়ার থিটা, মানে আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তো cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো সেটাই আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, তো ইকুয়ালস টু এটা 4 আসলো। এবার এটার সাথে যদি কেটে দিই তাহলে এখান থেকে আসছে cos থিটা ইকুয়ালস টু 1/2 আসলো, তাহলে এটা মানে হচ্ছে cos 60 ডিগ্রি।
তাহলে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি হবে। তাহলে এর আগের অপশন এখানে সঠিক। নেক্সট 54 দাগের কোশ্চেনে বলছে এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে কিছু পেন 1/3:1/4:1/5:1/6 অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে। তাহলে এটাকে আমি যদি সরল অনুপাতে নিয়ে আসি, মানে 1/3:1/4:1/5:1/6, তো এটা লসাগু করলে কত আসবে? 3 4 5 6। তো এটাকে আমি যদি 60 দিয়ে গুণ করে দিই উপরে, তাহলে দেখো সরল অনুপাতে চলে আসবে। তাহলে 60/3:60/4:60/5:60/6। তাহলে এখানে আসছে এটা 20, এটা আসবে কত? 15, এটা আসবে কত? 12, আর এটা 10। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন কটি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে। তাহলে তাহলে এখানে যে লসাগুটা আসছে, এটা 60 দিয়ে আমরা গুণ করেছি, গুণ করে এটা আসলো। এবার বলেছে সে ওই অনুপাতে ভাগ করতে মানে ক্ষুদ্রতম সবথেকে কম কতগুলো পেন লাগবে। তাহলে এটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে 20 + 15 + 12 + 10, তাহলে এখানে কত আসছে দেখো, এখান থেকে 35 প্লাস এটা আসবে 22। তাহলে 57টা পেন থাকলে এই অনুপাতে ভাগ করা যাবে। তাহলে এর আগের অপশন এখানে সঠিক। নেক্সট 56 দাগের কোশ্চেনে বলছে কোনো আয়নায় ঘড়ির সময় সকাল 10টা 25 নির্দেশ করে, তাহলে তার প্রকৃত সময় কত? তো এটার জন্য আমরা কি করব? তো 12 থেকে আমাদের বিয়োগ করতে হবে, কিন্তু 12টাকে আমরা এইভাবে লিখবো 11 মানে 11 মিনিট, মানে 11টা 60 মিনিট, এইভাবে লিখবো। ঠিক আছে, মিনিট। তাহলে এর থেকে যদি আমি 10টা 25 মিনিট বাদ দিয়ে দিই, তাহলে আমরা প্রকৃত যে সময় সেটা পেয়ে যাব। তাহলে প্রকৃত সময় কত হবে? 1টা 35 মিনিট। তাহলে এর আগের অপশন এখানে সঠিক। নেক্সট 58 দাগের কোশ্চেনে বলছে একটি বর্গাকার জমির কর্ণ 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এই বর্গাকার জমির বলেছে এই কর্ণটা কত বলে দেওয়া আছে? 30 মিটার। তাহলে আমরা কি জানি, যদি বাহু মানে এই যে বর্গাকার জমির যদি বাহু এ হয়, তাহলে কর্ণ জানি আমরা কি? a√2 জানি। ঠিক আছে, এবারে কর্ণর মান বলে দেওয়া আছে 30 মিটার, তাহলে a√2 এখানে আমরা যদি লিখে দিই, ইকুয়েশনটা সলভ করলে আমাদের কি আসবে? a = 15 × 2, মানে এটাকে ভেঙে লিখলাম /√2। তাহলে √2 দিয়ে এটাকে কেটে দিলে আসছে হচ্ছে 15 √2। a = 15 √2 পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে বলেছে যে ওই বর্গাকার জমির ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা কি জানি? a²। তাহলে a² মানে 15 √2 তার স্কোয়ার। তাহলে 15 মানে হচ্ছে 225 × 2, মানে এখানে আসবে 450। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 60 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার যোগফল 15 এবং গুণফল 45 হলে সংখ্যা দুটি অনন্যকের যোগফল কত? তাহলে অনন্যক ধরো সংখ্যা দুটি হচ্ছে x আর y। তাহলে অনন্যকের যোগফল মানে হচ্ছে 1/x + 1/y, এটার আমাদের মান বের করতে হবে। তাহলে যদি আমি লসাগু করি xy আর y + x, এবার আমাদের বলে দেওয়া আছে যে সংখ্যার যোগফল মানে x + y বলে দেওয়া আছে 15 বলে দেওয়া আছে, আর x × y মানে গুণফল বলে দেওয়া আছে 45। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x + y এর জায়গায় আমরা লিখতে পারি 15/45। তাহলে এখান থেকে কাটাকুটি করলে 1/3 হচ্ছে অ্যান্সার। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 63 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি হবে কত? তাহলে দেখো আমরা কি জানি, সংখ্যা দুটির গুণফল = লসাগু × গসাগু। ঠিক আছে, তো এখানে আমাদের 24 বলে দেওয়া আছে। তাহলে যদি সংখ্যা দুটিকে আমরা যদি a আর b ধরি, তাহলে a × b = 24 বলে দেওয়া আছে। ঠিক আছে,
আর আমাদের সংখ্যা দুটির বিয়োগফল কত বলে দেওয়া আছে, 2 বলে দেওয়া। তাহলে a মাইনাস বি যদি করি তাহলে এখানে 2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটি কত হবে? তো এটার জন্য আমরা এটা করতে পারি যে অপশান টেস্টের মাধ্যমে খুব সহজে হয়ে যাবে। তো বড় সংখ্যাটি যদি আমি 6 ধরি, তো দেখো যদি বড় সংখ্যাটা এটা হয়, তাহলে এ যদি আমি 6 ধরি, তাহলে বি কে কত হতে হবে, 4 হতে হবে, তা না হলে 24 আসবে না। যদি এটা 6 হয়, এটা 4 হতে হবে, তারপরেই 24 আসবে। আর এই ইকুয়েশনটা খাটছে কিনা দেখো, তো এর জায়গায় 6 বসাও, মাইনাস বি এর জায়গায় 4 বসালে কিন্তু 2 চলে আসছে, মানে এখানে এই অপশানটা আমাদের সঠিক হতে পারে। তো বিটা একবার চেক করে দেখো, তো বিটা যদি আমি করি তাহলে মানে বি অপশানটা, তাহলে এখানে 4 বসালে এটা অবশ্যই 6 হতে হবে, তাহলে কিন্তু 4 কখনোই বড় সংখ্যা হবে না, সুতরাং এটা আমাদের বাদ চলে গেল। 2 2 বসিয়ে দেখো, তো বি যদি মানে একটা যদি 2 হয়, তো 24 হতে গেলে আর একটা 12 হতে হবে, তা না হলে কখনোই 24 আসবে না, সুতরাং এটাও হবে না, এটাও হবে না। তাহলে এখানে এ দাগের অপশনটাই সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে 4টি ভালো করে দেখে নিচের প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের এইটা দেওয়া আছে, তো এখানে এইটা হচ্ছে প্লাইউড, এখানে যেটা দেওয়া আছে এটা প্লাইউড, PLY WOOD। দেখো এইটা দেওয়া আছে টিম্বার, তো এখানে SAWTIMBER। ঠিক আছে, আর এইটা বলে দেওয়া আছে লগ, লগ মানে হচ্ছে কাঠের গুঁড়ি, এইটা মানে হচ্ছে আহ, এই দুটো কিন্তু ওই কাঠের সম্বন্ধিত বিষয়। ঠিক আছে, তো সব থেকে দেখো বলেছে কোন প্রোডাক্টটি নির্দিষ্ট সময় সর্বোচ্চ শতকরা মূল্য বৃদ্ধি হয়েছে, মানে সব থেকে বেশি বৃদ্ধি কোন টাইমের মধ্যে হয়েছে এবং কোন প্রোডাক্টে। তো দেখো সব থেকে আমরা দেখেই বুঝতে পারছি এই প্রোডাক্টটা যেটা হচ্ছে টিম্বার, এটা কিন্তু 2003 থেকে 2006-এর মধ্যে কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে, আর অন্য কোনো প্রোডাক্টে এত পরিমাণ গ্রোথ হয়নি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে টিম্বার। এখানে মানে একটু মানে গন্ডগোল করে দিয়েছে, তো এখানে টিম্বার অ্যান্সার হবে। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে যদি 12,600 পি টু দি পাওয়ার কিউব ইন্টু কিউ টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু এস হয়, যেখানে পি কিউ আর এবং এস ঊর্ধ্বক্রমে থেকে ক্রমিক মৌলিক সংখ্যা, তাহলে 3p প্লাস 2q মাইনাস আর প্লাস এস এর মান কত হবে নির্ণয় করো। তো তাহলে যদি এটাকে আমি উৎপাদকে ভাঙি, তাহলে ফার্স্ট আমরা কিভাবে ভাঙবো, তো ফার্স্ট 6 দিয়ে ভাঙো, তাহলে এখানে আসবে 2 1 0 0, তারপরে এবার 100 দিয়ে করো এটা, তাহলে 100 দিয়ে করলে এটা 21 চলে আসলো, আর এটা এখানে 3, এটা 7। তাহলে আমরা এইগুলোকে আবার যদি ভেঙে লিখি, তাহলে দেখো এখানে 6কে আমরা লিখতে পারবো 2 ইন্টু 3, এটা লসাগু। ঠিক আছে, লসাগু। এখানে হচ্ছে এটা 4 ইন্টু 25, মানে 100কে যদি ভেঙে লিখি 4 ইন্টু 25, তো 4কে আবার লিখতে পারি 2 এর স্কোয়ার ইন্টু এটা আসবে 25, 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার ইন্টু 3 ইন্টু 7। তাহলে এখান থেকে আসবে 2 ইন্টু 2 এর স্কোয়ার, মানে এখানে 2 টু দি পাওয়ার কিউব ইন্টু এখানে আসবে 5-এর স্কোয়ার ইন্টু 3-এর স্কোয়ার ইন্টু 7। তাহলে দেখো ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, মানে 2, আচ্ছা এটাকে একটু মানে ঊর্ধ্বক্রমে লিখতে গেলে তাহলে 2 এর কিউব ইন্টু 3-এর স্কোয়ার ইন্টু 5-এর স্কোয়ার ইন্টু 7। তাহলে যেরকমভাবে বলেছে সেরকমভাবে আমরা লিখে দিলাম, ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। তাহলে এখানে পি মানে হচ্ছে এখানে 2 আসবে, তারপরে কিউ কত, কিউ এখানে আসবে 3, আর আরটা আসবে কত 5, আর এস হচ্ছে 7। ঠিক আছে, এইটাকে যদি আমি তুলনা করি তাহলে তাহলে আমাদের এই জায়গাটায় মানটা বসাতে হবে 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 5 প্লাস হচ্ছে 7। তাহলে এখান থেকে 6 প্লাস 9, একটু মানে 6 প্লাস 9, তারপরে প্লাস প্লাস না মাইনাস, মাইনাস কত 5 প্লাস 7। তাহলে যদি যোগ করি এখান থেকে আসবে 15 মাইনাস 5 মানে 10 প্লাস 7 মানে 17। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 76 দাগের কোশ্চেনে বলছে এ এবং বি একই সময়ের জন্য একটি ব্যবসায়
7:8 অনুপাতে বিনিয়োগ করে। তো একই সময়ের জন্য এ আর বি বিনিয়োগ করছে, মানে তাদের যে ইনভেস্টমেন্টের অনুপাত 7:8, এইটাই হচ্ছে তাদের লভ্যাংশের অনুপাত হবে। যদি মোট লাভের 7% দাতব্য প্রতিষ্ঠানে যায় এবং এর লাভের অংশ 12,600 টাকা হয়, তাহলে মোট লাভের পরিমাণ কত? তো এটা যেটা আসছে, এটা 7% দাতব্য চিকিৎসালয়ে যাওয়ার পরে এর যে লভ্যাংশ সেটা হচ্ছে 12,600। তাহলে এখানে আসবে টোটাল, যদি লাভ ধরি, মোট লাভ হচ্ছে 100% যদি হয়, তো তার মধ্যে এখানে 7 অনুপাত, এই যে 7 অনুপাত সমতুল্য, এখানে আমি বলতে পারি 12,600। তাহলে এদের 7% বাদে এখানে কত পার্সেন্ট আসে? 93%। তো 93% এ আর বি এর অনুপাত, মানে এখানে লভ্যাংশ হিসাবে যদি করি 7+8 মানে 11 অনুপাত সমতুল্য আমরা কত পাবো? সরি, 11 না, এখানে 15। তো 15 অনুপাত সমতুল্য হচ্ছে 12,600 বাই 7 ইন্টু 15। তো 7 দিয়ে কাটলে এখানে 7 1 কে 7, 27টা 56। তাহলে 1800 ইন্টু 15। তো 15 মানে হচ্ছে 150, 15 ইন্টু 18 করছি, ঠিক আছে, 100টা আমি আলাদা করে লিখে রাখলাম। তাহলে 150 প্লাস এখানে আসলো 80 প্লাস 40, তাহলে 270 ইন্টু 100, তাহলে 27,000। তাহলে এ এ আর বি এর যে 93% যে লাভ, সেটা কত? 93% লাভ মানে হচ্ছে এখানে 27,000 আসলো। তাহলে 100% আমরা কি পাবো? 27,000 বাই 93 ইন্টু 100। এবার এখানে দেখো, এটা আমি যদি এটাকে 270, এটাকে যদি আমি 93 দিয়ে ভাগ করি, তাহলে কি আসছে? তাহলে 2 দিয়ে করলাম 186, এখানে 4 9, পয়েন্ট দিয়ে শূন্য নিয়ে আসলাম, তাহলে আবার যাচ্ছে কত? 9 81, তাহলে এখানে 137 আসলো। তাহলে এখানে 3 আসলো, পয়েন্টের জন্য শূন্য, আরেকটা শূন্য নামাতে হবে, তাহলে শূন্য দিয়ে শূন্য নামালাম, ঠিক আছে। এবারে এখানে দেখো, যদি আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে চলে যাচ্ছে, তাহলে 3 নং 27, 3 নং 27 আর 3 তিরিকে 9, তাহলে 279। তো আর করার দরকার নেই, আমরা বুঝতে পেরেছি যে এখানে 2.903 ইন্টু 100, তার মানে 290। আর আচ্ছা, এখানে 100 ছিল, আর এখানে এখানে আরো দুটো শূন্য, মানে এই জায়গাটায় আরো দুটো শূন্য আসবে, ঠিক আছে। তাহলে টোটাল আমরা লিখতে পারি 2,903 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 3, তারপরে 0 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বি দাগের অপশনটা সঠিক হবে, কারণ দেখো 2,903 আর কোথাও নেই, একমাত্র এই জায়গাটাই আছে 2,903, তারপরে সামথিং কিছু একটা আছে। তো এখানে 29,032.26 টাকা এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট 80 দাগের কোশ্চেন, 5,000 টাকা অর্থরাশিকে দুটি ভাগে বিভক্ত করা হয়। একটি অংশ বার্ষিক 5% সরল সুদে ব্যাংক এ তে জমা করা হয় এবং অন্য অংশটি 10% হারে সরল সুদে ব্যাংক বি তে জমা করা হয়। যদি প্রাপ্ত মোট বার্ষিক সুদ হয় 325 টাকা, তাহলে ব্যাংক এ তে জমা করা অর্থরাশি ছিল কত? তাহলে এখানে এ আর বি। এবারে 5,000 টাকাকে যদি আমি আম, মানে এ ব্যাংকের সরল সুদ কত? 5%, ঠিক আছে, আর বি ব্যাংকের সরল সুদ হচ্ছে 10%। তো এটা লিখলাম। এবার এখানে বলে দিচ্ছি ওভারঅল সে 325 টাকা সুদ পেয়েছে, তাহলে 325 টাকা বাই 5,000, টোটাল 5,000-এর উপরে পেয়েছে, ইন্টু 100। তাহলে পার্সেন্টেজ হিসেবে করি, তাহলে শূন্য শূন্য কেটে গেল, এখানে 5 দিয়ে কাটলে এখানে 10, 5 দিয়ে কাটলে 5 × 30, আর 5 × 5 = 25, তাহলে এখানে আসে 6.5। তাহলে আমি এখানে মাঝখানে বসিয়ে দিলাম 6.5%। এবার এটা মুছে দাও। তাহলে আমরা অ্যালিগেশন মাধ্যমে যদি করি, এটার থেকে মানে এটার থেকে যদি এটা বিয়োগ করি, এখানে আমি লিখব 1.5, আর এইটার থেকে এইটা বিয়োগ করব, তাহলে এখানে আমি লিখব কত? 3.5। তাহলে পয়েন্ট আমি তুলে দিলাম রেশিও হিসেবে, তাহলে
সাত, এই 5 দিয়ে কাটলে এখানে 7 আসলো, আর এটা 5 দিয়ে কাটলে এটা 3 আসলো, তাহলে অনুপাত কত আসলো? 7:3। আর যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে এই যে 5,000টাকে কত অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে টোটাল আমাদের 10 অনুপাত সমতুল্য এখানে 5,000 টাকা। তাহলে আমাদের চেয়েছে এ ব্যাংকে জমা রাখা অর্থরাশির পরিমাণ। তাহলে এ ব্যাংক বলতে এখানে 7 অনুপাত, তাহলে 7 অনুপাত সমতুল্য 500 ইন্টু 7 মানে 3,500 টাকা। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে চারজনের গড় ওজন 3 কেজি বৃদ্ধি পায় যখন একজন 53 কেজি ওজনের এক ব্যক্তিকে ব্যক্তিকে নতুন একজন দ্বারা প্রতিস্থাপিত করা হয়। নতুন ব্যক্তির ওজন কত? তাহলে এখানে দেখো, নতুন ব্যক্তির ওজন আমরা যদি বের করতে চাই, নতুন ব্যক্তির ওজন, তো এখানে প্রতিস্থাপন করা হচ্ছে, মানে আগে 4জন ছিল, পরেও সেই 4জনই থাকবে, কিন্তু এখানে কি আসবে? 53। তো 53 তো তার হবেই, মানে ওই যে নতুন ব্যক্তি তার 53 বছর তো হবেই হবে, তার সঙ্গে সবার দেখো 3 কেজি করে বৃদ্ধি পেয়েছে, তার মানে কি আসবে? প্লাস 3 × 4। তাহলে এখানে আসবে নতুন ব্যক্তির ওজন 53 প্লাস এখানে 12, 3 × 4 = 12, তাহলে এখানে আসবে 65। তাহলে নতুন ব্যক্তির ওজন কত হবে? 65 কেজি। ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন সমীকরণের বাস্তব বীজ নেই? তাহলে এটার জন্য আমাদের দেখতে হবে যে জেনারেল সমীকরণ এ এক্স স্কোয়ার, মানে দ্বিঘাত সমীকরণের জেনারেল সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে বি এ স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে অবাস্তব। বি স্কোয়ার মাইনাস 4ac যদি সমান হয় 0-এর সঙ্গে তাহলে হচ্ছে বাস্তব, বিষয়ত বাস্তব এবং বীজদ্বয় সমান। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে বাস্তব এবং অসমান। ঠিক আছে, অসমান। তাহলে এখান থেকে আমরা চেক করব যে কোনটা লেস দ্যান 0 হচ্ছে, তাহলে অবাস্তব হবে। আর এখানে বলেছে বাস্তব বীজ নেই, তার মানে অবাস্তবই হবে। তাহলে এখানে এটা চেক করো, বি হচ্ছে -7 তার স্কোয়ার, -4a বলতে এখানে 1 × 5 মানে 49 -20 মানে 29, যেটা হচ্ছে 0 থেকে বড়। বিটা চেক করো, তাহলে -4 তার স্কোয়ার মাইনাস সূত্রের 4 × -3 × 1, তাহলে এখানে আসছে 16 প্লাস 12 মানে 28, তাহলে 0 থেকে বড় হচ্ছে এটা, তাহলে এটাও বাস্তব বীজ আছে এই দুটোর। আর সিটা চেক করো, -14 তার স্কোয়ার -4 × 9 × 6, তাহলে এখানে আসছে 196 মাইনাস এখানে আসবে 24 × 9, তাহলে 180 আর 36 মানে 216 আসলো, তাহলে -20। দেখো এটা 0 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে সি এর কোনো বাস্তব বীজ নেই। সি দাগের অপশন তাহলে সঠিক। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে দেখো, যদি এইটা হয় এটার সঙ্গে সমান করে এটা দিয়েছে প্লাস কে হয় তাহলে কে এর মান কত? তাহলে দেখো যেগুলো যোগ করতে হবে সেইগুলো আমি লিখে নেবো। দেখো এখানে মাইনাস এইটা আছে, মাইনাস দিয়ে যেটা আছে সেটা এইদিকে নিয়ে চলে যাব, তাহলে আমি লিখতে পারি 1.345। দেখো 4টে পয়েন্টের পরে 4টে অব্দি আছে, ওই জন্য আমি আরেকটা শূন্য দিয়ে দিলাম। তারপরে 13.45 দুটো শূন্য, এখান থেকে এটা হচ্ছে 0.1345, আর এখানে 0.0596, আর এটা যদি এদিকে চলে আসে 0.5430, তাহলে এখানে লেখো 6 আর 5 যোগ করলে 11, 1 হাতে 1, এখানে 10 আর 12, 22-এর 2 হাতে 2, তাহলে এখানে 9, 11 আর 3, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 5 19, 19 আর 4 করলে কত হবে? 19 আর 4, তাই তো, তাহলে এখানে 23 আসলো। আর 2 হাতে 2 আছে, তাহলে 5 আর 4 9, আর 1 10 আর 5 15, 5 হাতে 1, এখানে 5 চলে আসলো, আর এখানে 1, তাহলে 15 পয়েন্ট, সরি এটা, তো এইটা হলো। ঠিক আছে, এবার আহ, আমাদের এইটা বিয়োগ করতে হবে 11.4530, তো এটা বিয়োগ করলে আসবে 1, এখানে 9 হাতে 1, এখানে আসবে কি 6, 6 তাহলে 4 আর 3 7,
আর এখানে 0.0 এখানে 4 আসলো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4.08 প্রায়। ঠিক আছে, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে একটি স্কুলের 30 জন শিক্ষার্থী একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 18 জন শিক্ষার্থী গড় 90 নম্বর পেয়েছে এবং ওই শ্রেণীর বাকি শিক্ষার্থীরা গড়ে 80 নম্বর পেয়েছে। সামগ্রিকভাবে ক্লাসের গড় স্কোর কত? তো গড় স্কোর বের করার জন্য আমরা কি করতে পারি, এখানে 18 ইন্টু 90, তাহলে 18 জন শিক্ষার্থী 90 নম্বর পেয়েছে, প্লাস এখানে বাকি শিক্ষার্থী মানে হচ্ছে 30 মাইনাস 18 যদি করি 12 জন, তাহলে পেয়েছে হচ্ছে 80%, 80 নম্বর পেয়েছে। তাহলে এইটা বাই 30 করে দিলে আমাদের গড় স্কোর পেয়ে যাব। তাহলে ফার্স্ট 6 দিয়ে কাটলে এখানে 6 দিয়ে কাটলে এটা 5 আসলো, 6 দিয়ে কাটলে এটা 3, 6 দিয়ে কাটলে এটা 2। ঠিক আছে, এবার যদি আবার 5 দিয়ে কেটে দিই তাহলে 5 দিয়ে কাটলে এখানে আসবে 18 আর এটা 16 আসলো। তাহলে 3 ইন্টু 18 প্লাস 2 ইন্টু 16, তাহলে এখানে 30 প্লাস 24 মানে 54, 3 18 54 এরকমভাবে বলা হচ্ছিল, যাই হোক, প্লাস এটা আসবে 32, 54 প্লাস 32 মানে এখানে যোগ করলে 86, 86 হচ্ছে ক্লাসের গড় স্কোর। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। তো এরপরে আর কোনো অঙ্ক নেই। ঠিক আছে, তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেককে অবশ্যই অবশ্যইভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই অবধি, ঠিক আছে।